চলতরিতের আজকে আমরা তৃতীয় লেকচার। এই লেকচারটায় আমরা শ্রেণী সামন্তরালের দুটো ম্যাথ দেখব, তারপরে আমরা জুলের তাপীয় সূত্রটা দেখব, তারপরে আমরা যদি সময় থাকে আমরা কার্সফ লটা শুরু করব। শ্রেণী সামন্তরাল বর্তনীটা তোমরা গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদেরকে, এবং আমি দেখলাম তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি যেহেতু ওটা বুঝতে পেরেছো, সেহেতু আমাদের আজকে ম্যাথগুলো করতে কোনো প্রবলেম হবে না। তোমাদের মনে আছে যে শ্রেণী সন্নিবেশে বৈশিষ্ট্য অনুযায়ী তড়িৎ প্রবাহ সবারই সমান থাকে, বিভব আলাদা, আর সামান্তরাল সন্নিবেশে বিভব সমান থাকে, তড়িৎ প্রবাহ আলাদা। শ্রেণী সন্নিবেশে একটা ডিসকানেক্ট হলে, একটা রোধ ডিসকানেক্ট হলে সবগুলো রোধই ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু সামান্তরালে একটা ডিসকানেক্ট হলে অন্যগুলোর উপর কোনো প্রভাব পড়ে না। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের একটা প্রথম সমস্যা। আমরা প্রথম একটা ম্যাথ দেখাচ্ছি আমরা, যে এখানে 7 ওহমের একটা রোধ যুক্ত, এখানে 5 ওহমের একটা রোধ যুক্ত, এখানে 5 ওহমের একটা রোধ যুক্ত, আবার এই প্রান্ত থেকে একটা এই চিহ্ন দ্বারা বলতে বোঝায় একটা তার, এই তার দ্বারা এখানে যুক্ত, আবার এখান থেকে তার দ্বারা এখানে যুক্ত, মাঝখানে 12 ভোল্টের একটা বিভব যুক্ত। আমাদের 1 নম্বর কোশ্চেন আমরা বললাম তুলরোধ কত। 2 নম্বর কোশ্চেন তড়িৎ প্রবাহ কত। 1 নম্বর কোশ্চেন তুলরোধ কত, 2 নম্বর কোশ্চেন তড়িৎ প্রবাহ কত। তো এই কোশ্চেন সলভ করতে গেলে তোমরা বুঝতেই পারছো এটা শ্রেণী সন্নিবেশ নাকি এটা সামান্তরাল সন্নিবেশে আছে। আমরা প্রথমে এই প্রবলেমটাই ফেস করছি যে এটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। স্যার, একটা নতুন টেকনিক তোমাদেরকে দেখাবো। তোমরা অলরেডি বুঝতে পেরেছিলা যে শ্রেণীতে তড়িৎ প্রবাহ সমান থাকে, সমান্তরালে ভোল্টেজ সমান থাকে। অর্থাৎ যদি দুটা রোধে দুই প্রান্তের বিভব সেম, বিভব বলতে আমরা জানি বিভব পার্থক্য, বিভব বলতে আমরা জানি বিভব পার্থক্য। তো আমরা দেখবো যে এই জায়গাটা আমরা দেখবো বিভব সেম আছে কিনা বা তড়িৎ প্রবাহ সেম আছে কিনা, আমরা সেটা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো যে এটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। তো যাই হোক, আমরা দেখো আমরা তাহলে আমরা কি বলবো, আমরা প্রথমে দেখবো যে এটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। ধরে নাও যে আমার এই যে রোধ, এই রোধটা এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। একটা রোধে এটা প্রথম, এটা দ্বিতীয় প্রান্ত, এই রোধটার এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এই রোধটার এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। আমি এই জায়গাটা আমরা ধরে নিলাম যে এই জায়গাটার ভোল্টেজটা হচ্ছে এ, এই জায়গাটার ভোল্টেজটা হচ্ছে এ। এই জায়গার ভোল্টেজ যদি এ হয়, অর্থাৎ এই জায়গার ভোল্টেজটা যদি 3 ভোল্ট হয়, এই যে তার দিয়ে 3 ভোল্টটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। তার মানে এটাও হবে এ, এটাও হবে এ। তোমাদের বোঝার জন্য আমি আবার একটু বোঝার সুবিধার জন্য আমি আরেকবার একটু রিপিট করি যে আমরা আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাটার ভোল্টেজটা হচ্ছে এ, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ যদি 3 ভোল্ট হয়, একটা তার যেহেতু এখানে যুক্ত করা আছে, তার মানে সেই 3 ভোল্ট বা এ এখানে চলে আসবে। তার মানে এটাও এ, এটাও এ। দেখো এর মাঝে কোনো রোধের ইকুইপমেন্ট নাই, কোনো রোধ নাই, শুধু একটা তার। যেহেতু এটা শুধু একটা তার, সেহেতু এই জায়গাটার ভোল্টেজ যা, এই জায়গাটার ভোল্টেজও তাই, এই জায়গাটার ভোল্টেজও তাই হবে। আবার আমরা জানি রোধের ভিতর দিয়ে গেলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, কারণ রোধ কিছুটা ভোল্টেজ খায়। বাকি একটা রোধ কিছুটা ভোল্টেজ খাওয়ার পর বাকি যে ভোল্টেজটা থাকে সেটা নেক্সট রোধের জন্য বরাদ্দ থাকে। এবার এটা আমরা ধরে নিলাম যে এই এ ভোল্টেজটা এর ভিতর দিয়ে গেলে, তাহলে এই জায়গাটার ভোল্টেজটা হবে কত। ধরে নাও এই জায়গার ভোল্টেজ চেঞ্জ হয়ে বি হয়ে গেল। অর্থাৎ বোঝার জন্য আমি আবারও বলি, ধরে নাও এটা হচ্ছে একটা 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি থেকে এ ধরে নাও 7 ভোল্ট পাবে, এ 5 ভোল্ট পাবে। এ যদি 7 ভোল্ট পায়, এ পাবে কয় ভোল্ট, 5 ভোল্ট। কারণ 12 ভোল্ট থেকে এ 7 ভোল্টটা খেয়ে বাকি যে 5 ভোল্ট আছে, বাকি 5 ভোল্টটা কাকে দিবে, এখানে দিবে। অর্থাৎ এই জায়গাটার ভোল্টেজটা যদি এ হয়, এ 12 থেকে এটা বিয়োগ করে যেটা থাকবে সেটা হবে কি এখানের ভোল্টেজ। বুঝতে পেরেছো? এখানের ভোল্টেজ যেটা, এই জায়গার ভোল্টেজও তাই হবে, কারণ মাঝখানে কিছুই নাই, শুধু তার। তাহলে এই জায়গার ভোল্টেজ যদি এ হয়, এখানে ভোল্টেজটা হবে কি বি, এটা কি হবে বি, এখানে ভোল্টেজটা হবে সি, এটা হবে সি, এটা হবে বি।
রোদের ভিতর দিয়ে ভোল্টেজ প্রবেশ করলে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুটা ভোল্টেজ এই রোদটা শেষ করে দিচ্ছে বা নিজে নিচ্ছে, বাকি যে ভোল্টেজটা থাকবে সেটা একে দিবে, এ কিছুটা দিবে, বাকি যে ভোল্টেজটা থাকবে এটা দিবে। ভি ইজিক্যাল টু আইআর, এই কনসেপ্ট অনুযায়ী। তাহলে আমার এটা এ, এটা যদি বি হয় তাহলে এটা কি হবে বি, এটাও হবে বি, কারণ এর মাঝখানে কিছুই নাই। তাহলে দেখো এ বি, এই রোধের দুই প্রান্ত এ বি, এই রোধের দুই প্রান্ত এ বি। এখানে দেখো আমি আবারও বলি, এই রোধটার দুই প্রান্ত এ বি, এই রোধটার দুই প্রান্ত এ বি, আবার এই রোধটার দুই প্রান্ত এ বি। তাহলে দেখো প্রতিটা রোধেরই দুটো প্রান্তের বিভব কি সেমই আছে। বিভব বলতে আমরা জানি বিভব পার্থক্য, বিভব বলতে আমরা কি জানি, তাহলে এই রোধের বিভব পার্থক্য এ বি, এই রোধের বিভব পার্থক্য এ বি, আবার এই রোধের বিভব পার্থক্য এ বি। যেহেতু প্রতিটি রোধের প্রথম প্রান্ত এ এবং দ্বিতীয় প্রান্ত বি, তার মানে এরা কি অবস্থায় রয়েছে, সমান্তরালে রয়েছে। সুতরাং আমরা বলতে পারি সুতরাং এটা কোন অবস্থায় রয়েছে, এটা রয়েছে হচ্ছে সমান্তরালে রয়েছে। সুতরাং এটা তুল্যরোধ, তুল্যরোধ আরপি হলে 1/rp সমান 1/7 1/5 1/5। তার মানে এখান থেকে আমরা আরপির মানটা বের করব। যদি আমরা আরপি পেয়ে যাই, এবার ভি ইজিক্যাল টু আইআরপি, ভি এর মান কত 12, তাহলে এখান থেকে আমি আই এর মানটা পেয়ে যাব। বুঝতে পেরেছো স্যার? যদি আমি ভি এর মানটা আমার আরপির মানটা পাইলে আমি এখান থেকে আমরা আই এর মানটা পেয়ে যাব। ক্লিয়ার? প্রবলেম আছে? যদি কারোর বুঝতে কষ্ট হয় তোমরা আরেকবার একটু দেখো, আমি আরেকবার একটু দেখাচ্ছি। এটা যদি কারোর বুঝতে কষ্ট হয় আমি আবার দেখাচ্ছি, আমি আরেকবার দেখাই। এটা যে ধরে নাও এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। এই রোধগুলো কিসে আছে, শ্রেণীতে আছে। রোধগুলো যদি শ্রেণীতে থাকে তাহলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজটা যদি এ হয়, এই প্রান্তের ভোল্টেজ হবে বি। এটা এর মাঝখানে যেহেতু কিছুই নাই তাহলে এটা কি হবে বি। রোধের মধ্য দিয়ে গেলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, বি হয়ে গেল সি। এটা যদি সি হয় এটা কি হবে সি, ধরে নিচ্ছি এবিসি ধরে নিচ্ছি। এটা যদি সি হয় এটা হবে হচ্ছে ডি। তার মানে এই প্রান্ত হচ্ছে এ আর এই প্রান্ত হচ্ছে ডি। দেখো এই মাঝখানে কিছুই নাই, তার মানে এটা কি বি। এই মাঝখানে কিছুই নেই, তার মানে এটা হচ্ছে এ। ধৈর্য ধরে আরেকবার দেখো, আমি আরেকবারও একই জিনিস আমি আরেকবারও বোঝাচ্ছি। দেখো দেখো আচ্ছা, ধরে নাও এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এটা যদি এক্স হয় তাহলে এই প্রান্ত কি এক্স, এটা যদি ওয়াই হয় এই প্রান্ত কি ওয়াই। ধরে নিলাম আমি, এই ধরে নিচ্ছি এই প্রান্তের ভোল্টেজ এক্স, এই প্রান্তে ধরে নিচ্ছি এই প্রান্তের ভোল্টেজ এক্স, এই প্রান্তের ভোল্টেজ ওয়াই। তার মানে এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা জানি বিভব মানে হচ্ছে বিভব পার্থক্য। বিভব মানে কি, যদি বলি যে এই প্রান্তের ভোল্টেজ 6 ভোল্ট, এই প্রান্তের ভোল্টেজ 3 ভোল্ট, এটা এ এটা বি, তাহলে আমি যদি বলি ভি এ বি কত, ভি এ বি কত তোমরা কি বলবা, ভি এ বি বলবা 6 - 3 অর্থাৎ 3 ভোল্ট। কারণ বিভব মানে কি, বিভব মানে হচ্ছে বিভব পার্থক্য। বিভব মানে বিভব পার্থক্য, তোমরা 9 10 থাকতে পড়েছো। বিভব মানে হচ্ছে বিভব পার্থক্য, 6 - 3 অর্থাৎ 3 ভোল্ট। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এই রোধের ভিতর দিয়ে গেলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়। ধরে নাও এক্স চেঞ্জ হয়ে কি হলো, এক্স চেঞ্জ হয়ে গেল হচ্ছে রহিম আর, ধরে নিচ্ছি এক্স ভোল্টেজ চেঞ্জ হয়ে গেল আর। এটা যদি আর হয় এটা কি হবে আর। এটা যদি আর হয় এটা আর এস দিয়ে দিলাম, এটা রোধের ভিতরে যাচ্ছে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে এস। এটা যদি এস হয় এটা হবে কি এস, আবার এটা রোধের ভিতরে যাচ্ছে ভোল্টেজ চেঞ্জ। দেখো ভাই, তার মানে দেখো এক্স আর আর এস এস ওয়াই। দেখো তার মানে এখানে কি এটার ভোল্টেজ ডিফারেন্স এক্স আর,
এটার ভোল্টেজ ডিফারেন্স আর এস, এটার ভোল্টেজ ডিফারেন্স এস ওয়াই, এটার ভোল্টেজ ডিফারেন্স এক্স আর, এটার ভোল্টেজ ডিফারেন্স এ আর এস, এটার ভোল্টেজ ডিফারেন্স এস ওয়াই। তার মানে যেহেতু এই যে ভোল্টেজ ডিফারেন্স কি সবারই সেম? নো, সবার সেম না। তার মানে এটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। যদি এমন হতো এক্স আর এক্স আর এক্স আর, তাহলে সেটা কি থাকতো? সমান্তরালে থাকতো, সবগুলো সাধারণ। যেমন আমরা যদি বলতাম যে এটা এক্স আছে, আমরা এখানে একটা রোধ লাগালাম, এখানে একটা রোধ লাগালাম, এখানে একটা রোধ লাগালাম, এখানে একটা রোধ লাগালাম। দেখো এটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, কারণ মাঝখানে কিছুই নেই। আবার এটা যদি ওয়াই হয়, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই। দেখো ডিফারেন্স এক্স ওয়াই, ডিফারেন্স এক্স ওয়াই, ডিফারেন্স এক্স ওয়াই, ডিফারেন্স, দেখো ভোল্টেজ ডিফারেন্স এক্স ওয়াই, ভোল্টেজ ডিফারেন্স এক্স ওয়াই, ভোল্টেজ ডিফারেন্স এক্স ওয়াই, ভোল্টেজ ডিফারেন্স এক্স ওয়াই। তার মানে কি অবস্থায় রয়েছে? এটা সবারই ভোল্টেজ সেম। তার মানে এটা কিভাবে রয়েছে? সমান্তরালে রয়েছে। বুঝতে পারছো? তাহলে আমাদের ওই ম্যাথটায় কি ছিল? ওই ম্যাথটায় যাদের বুঝতে প্রবলেম বা যারা বুঝতে কষ্ট হচ্ছে, তারা দেখো, এই যে দেখো আমার এটা আমরা যুক্ত করেছিলাম হচ্ছে, এটাকে যুক্ত করেছিলাম এর সাথে, আবার এটাকে যুক্ত করেছিলাম এর সাথে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা মাইনাস পোলারিটি, আর ধরে নিচ্ছি এটা হচ্ছে প্লাস পোলারিটি। এটা প্লাস পোলারিটি আর এটা ধরে নিচ্ছি মাইনাস পোলারিটি। তার মানে এটা যদি মাইনাস হয়, এটা কি মাইনাস, সেই মাইনাসটা এদিক দিয়ে চলে যাবে এখানে, এই যে এখানে। আবার এটা যদি প্লাস হয়, এটা প্লাস, সেই প্লাস পোলারিটি চলে যাবে এখানে, প্লাস যাচ্ছে, এখানে প্লাস যাচ্ছে। তার মানে দেখো প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তাহলে যদি কোনো কারণে আমি যদি একে ছিঁড়ে দিই, এর কি কোনো সমস্যা আছে? কারণ সে তো এই যে এদিক দিয়ে প্লাস পাচ্ছে, এদিক দিয়ে মাইনাস পাচ্ছে। যদি কোনো কারণে আমি এখান থেকে ছিঁড়ে দিই, তাহলে কি এর সমস্যা আছে? না, কারণ এসে এদিক দিয়ে মাইনাস পাচ্ছে, এদিক দিয়ে প্লাস পাচ্ছে। তার মানে এটা কিভাবে আছে? সমান্তরালে রয়েছে। বুঝতে পারলা এটা কিভাবে রয়েছে? সমান্তরালে রয়েছে। তার মানে এই কারণেই বলা হচ্ছে সমান্তরালে সবগুলো রেজিস্ট্যান্স কি তার ফ্রিডমলি থাকে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। বুঝা গেল? তাহলে আমরা এটাকে যদি আমরা প্লাস বলি বা এটাকে যদি এ বলি, তাহলে আমরা বলবো, এটাকে যদি এ বলবো, তাহলে এটা হয়ে যাচ্ছে এ, এটা হয়ে যাচ্ছে এ, কারণ মাঝখানে কোনো রোধ নাই। তার মানে এখানে ভোল্টেজ যা, এই জায়গাগুলোর ভোল্টেজ তাই। কেন? কারণ ভোল্টেজ শেষ করার মতো বা ভোল্টেজ কমানোর মতো কিছুই নাই। আবার এটা যদি এ হয়, রোধের ভিতর থেকে ভোল্টেজ চেঞ্জ, এ হয়ে যাচ্ছে বি, তার মানে এ হয়ে যাচ্ছে বি, বি। দেখো এ বি, এ বি, এ বি কিভাবে আছে? দেখো ভোল্টেজটা কি, সবারই ভোল্টেজ ডিফারেন্স একই। তার মানে এটা রয়েছে হচ্ছে সমান্তরালে রয়েছে। আর সমান্তরালের ক্ষেত্রে 1/Rp = 1/R1, 1/R2, 1/R3। আমরা আরো একটা প্রবলেমের কথা বলি। ধরে নাও যে একটা রোধ, এই রোধ 10 ওহমের রোধ, এটার ভোল্টেজ 5 ভোল্ট, এই প্রান্ত 5 ভোল্ট। দেখো এই রোধে এই প্রান্ত 5 ভোল্ট, এই প্রান্ত 5 ভোল্ট। তাহলে আমি যদি বলি এই জায়গাটার কারেন্ট কত বা এই জায়গাটার বিভব কত, আমরা জানি যে বিভব মানে হচ্ছে বিভব পার্থক্য। বিভব মানে কি? বিভব পার্থক্য। দেখো তো এই জায়গায় কি কোনো বিভব পার্থক্য আছে? এখানে 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, কোনো বিভব পার্থক্য আছে? না, এখানে কোনো বিভব পার্থক্য নাই। যেহেতু এই জায়গাটায় কোনো বিভব পার্থক্য নাই, তাহলে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য V = কত? 5 - 5 = কত? 0। এখানে বিভব পার্থক্য কত? 0 ভোল্ট। এবার আমরা জানি যে ওম কি বলেছে? ওম বলেছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয়, তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের মূল কারণ হচ্ছে কি? বিদ্যুৎ প্রবাহের মূল কারণ হচ্ছে তার বিভব পার্থক্য। যেহেতু এই জায়গাটায় কোনো বিভব পার্থক্য নাই, সেহেতু এই জায়গায় কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে কারেন্ট কত? এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে হচ্ছে 0। এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? 0। তাহলে একটা ভোল্টেজ থাকলেই, দুই প্রান্তে ভোল্টেজ থাকলেই যে বিদ্যুৎ প্রবাহিত হবে বিষয়টা এমন না। বিদ্যুৎ প্রবাহের মূল কারণ হচ্ছে বিভব পার্থক্য। আমার কি থাকা লাগবে? আমার বিভব পার্থক্য থাকা, বিদ্যমান থাকা
প্রয়োজন। যখনই দুটা একটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকবে, রোধের দুই প্রান্তে যখন বিভব পার্থক্য বিদ্যমান থাকবে, তখনই ওই জায়গাটায় আমরা তড়িৎ প্রবাহ পাবো। যদি বিভব পার্থক্য না থাকে তাহলে ওইখানে কোনো তড়িৎ প্রবাহ পাবো না, অর্থাৎ তড়িৎ প্রবাহ আই হয়ে যাবে হচ্ছে 0। বুঝা গেল স্যার? যদি এখানে ভোল্টেজ 5 হতো, এখানে ভোল্টেজ যদি 3 হতো, তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স কত হতো? 2 ভোল্ট হতো। তাহলে সেক্ষেত্রে আই ইজিক্যাল টু যেটা হবে আমাদের সেভাবে করতাম, আই ইজিক্যাল টু ভি বাই আর। আই ইজিক্যাল টু তখন ভি বাই আর দিয়ে আমরা ক্যালকুলেশন করতাম। দেখো এখানে আমরা আরেকটা প্রবলেম দিলাম তোমাদের জন্য। দেখো এখানে এটা একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা অতটা ক্রিটিক্যালি কিছুই না, তোমরা যখন সলভ করে দিব তখন তোমরা দেখবা যে তোমাদের কাছে অনেকটা ইজি লাগবে। তোমরা চিত্রটা একটু ভালো করে দেখে ভিডিওটা দাঁড় করে দেখে আগে খাতায় এঁকে নিবা, চিত্রটা এঁকে তারপরে তোমরা কোশ্চেনটা সলভ করার ট্রাই করবা, এবং সলভ করতে না পারলে তারপরে আমার এটা দেখবা। এটা এখানে শ্রেণী সামন্তরাল কম্বিনেশন সার্কিট রয়েছে। দেখো এটা 5 ওহমের একটা রোধ, 5 ওহমের রোধের সাথে এটা রয়েছে শ্রেণীতে, আবার এখানে একটা 5 ওহমের রোধ, এটা একটা 5 ওহমের রোধ, এটাও একটা 5 ওহমের রোধ, এটা একটা 5 ওহমের রোধ, 5 ওহম 5 ওহম 5 ওহম 5। এখন কথা হচ্ছে এই জায়গাটার তুল্য রোধটা কত? খুবই ইজি কোশ্চেন। দেখো আমার কোন জায়গার এ বি এর মধ্যকার, আমার বলছে এ বি এর মধ্যকার তুল্য রোধ কত। এখন যার মধ্যকার তুল্য রোধ বের করতে বলেছে, আমরা ওই রোধটাকে স্টিল রেখে দিব, বাকি রোধগুলোকে কম্বিনেশন করবো, কম্বিনেশন করে দেখবো কার সাথে কি শ্রেণীতে আছে, কার সাথে কি সমান্তরালে রয়েছে। আমি আবারও বলি, যার মধ্যকার তুল্য রোধটা বের করতে বলেছে ওটাকে রেখে দিব, বাকি রোধগুলোকে কম্বিনেশন করে আমরা তারপর ওর সাথে জাজমেন্ট করবো কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে রয়েছে। যাই হোক, তাহলে দেখো স্যার, দেখো এই রোধটা এটার নাম দিলাম R1, এটার নাম দিলাম R2, এটার নাম দিলাম R3, এটার নাম দিলাম R4, এটার নাম দিলাম R5, এটার নাম দিলাম R6, এটার নাম দিলাম R7, এটার নাম দিলাম হচ্ছে R8, এটার নাম দিলাম হচ্ছে R9। এখানে প্রতিটা সমমানের রোধ, আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা সমমানের রোধ দিয়ে বোঝাচ্ছি। R1, R2, R3, R4, R5, R6, R7, R8, R9। এখন এ বি এর মাঝখানে রয়েছে R9 রোধ। আমাদের দেখতে হবে এই, দেখো এই আমাদের যেহেতু এ বি বলছে, তার মানে এই সবগুলো রোধই এ বি এর মাঝে, জাস্ট এই লাইনটার মাঝে এই 5 ওহম রোধটাকে স্টিল রেখে দিব, বাকি রোধগুলোকে দেখব, পরিবর্তন করে দেখবো যে কি কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরালে আছে, তারপর এর সাথে এটাকে সমতুল্য করব। যাই হোক, তাহলে এটাও 5 ওহম, এটাও 5 ওহম, এই দুটো রোধ কিভাবে আছে? শ্রেণীতে আছে। তার মানে আমরা বলতে পারি R1 ও R2 শ্রেণীতে, সেক্ষেত্রে তুল্য রোধ RS সমান R1 প্লাস R2, 5 প্লাস 5। দেখো এই রোধটা দেখো, এটা কি যদি আমি একে ছেড়ে দিই, এ কি কারেন্ট পাবে? একে ছেড়ে দিলে কিন্তু এই কারেন্ট পাবে না। ধরে নাও তো এখানে একটা প্লাস যুক্ত আছে, ধরে নিচ্ছি এখানে প্লাস যুক্ত আছে, এখানে একটা মাইনাস পোলারিটি যুক্ত আছে, তার মানে এখানে প্লাস যুক্ত, এখানে একটা মাইনাস পোলারিটি যুক্ত আছে, ধরে নিচ্ছি এটা। তাহলে এখানে যদি আমি এটাকে এই তারটাকে কেটে দিই, তাহলে এই কোনো জায়গা থেকে প্লাস পাবে? কোনো জায়গা থেকে ওই রোধটা প্লাস পাবে না। তার মানে এই দুটো রোধ কিভাবে যুক্ত আছে? এই দুটো রোধ যুক্ত আছে হচ্ছে শ্রেণীতে যুক্ত আছে, যার জন্য আমরা কি বলছি R1 প্লাস R2। যাও, তাহলে এই দুটো রোধকে আমরা যে দুটো রোধকে আমরা সমতুল্য করলাম, R1 R2 সমতুল্য রোধ হচ্ছে 10 ওহম। সমতুল্য করে যেটা পাচ্ছি সেটা RS1, এটাকে আমরা নাম দিই RS1, RS1 ইজিক্যাল টু হচ্ছে 10 ওহম। এবার দেখো এই RS1 এবং R3 কিভাবে রয়েছে, এই রোধটা তোমরা বুঝতেই পারছো, এই রোধটা কিভাবে রয়েছে, এই রোধটা এবং এই রোধটা রয়েছে হচ্ছে প্যারালাল, এই রোধটা এবং এই রোধটা কিভাবে রয়েছে, এই রোধটা এবং এই রোধ প্যারালাল রয়েছে, তাই না? তাহলে দেখো এখন RS1 ও R3 সমান্তরালে, সেক্ষেত্রে তুল্য রোধ RP1 হলে 1 বাই RP1 সমান 1 বাই RS1 প্লাস 1 বাই R3। তাহলে 1 বাই RP1, RS1 এর ভ্যালু হচ্ছে 10,
আর থ্রি ভ্যালু হচ্ছে 5, তাহলে 1/rp1 সমান 1/rs1 প্লাস 1/r3, তাহলে এখানে কত হচ্ছে এটা, বা 1/rp1 সমান 10 যদি লসাগু হয় তাহলে 3/5, বা rp1 সমান 5/3। rp1 সমান কত হচ্ছে, rp1 সমান হচ্ছে 5/3, তাহলে 5/3 কত আসে, 5/3, যাও 5/3 লিখে দিলাম। তাহলে দেখো আমরা এই দুটো রোধকে কম্বাইন করেছি, এই দুটো রোধকে কম্বাইন করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই RS1 এবং R3 কে কম্বাইন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 5/3। যাও তাহলে এই দুটো রোধকে কম্বাইন করে যেটা পেলাম সেটাকে আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে RP1, সেটা হচ্ছে RP1। এখন দেখো এই RP1 এবং এই R4 কিভাবে রয়েছে, RP1 এবং এই R4 শ্রেণীতে, দেখো এর মাঝখানে কিছুই নাই, RP1 এবং R4 শ্রেণীতে। এখন RP1 ও R4 শ্রেণীতে, সুতরাং তুলরোধ RS2 হলে RS2 সমান RP1 প্লাস R4। RP1 কত, RP1 পেয়েছি 5/3, তাহলে কত, 3 5 15 আর 5 20, 20/3, অর্থাৎ RS2 হচ্ছে 20/3। RS2 কত, RP1 এবং R4 আমার শ্রেণীতে রয়েছে, সেক্ষেত্রে তুলরোধ RS2 হলে RS2 RP1 প্লাস R4, অর্থাৎ 20/3। এখন দেখো অর্থাৎ এই দুটো রোধকে আমি কম্বাইন করলাম, কম্বাইন করে আমি কি পেয়েছি, এই দুটো রোধকে আমি কম্বাইন করে পেয়েছি হচ্ছে RS2। এখন দেখো এই RS2 এবং R5 কিভাবে রয়েছে, RS2 এবং R5 প্যারালালি, এর মাঝখানে দেখো এটা কিভাবে রয়েছে, তাহলে যদি ধরে নাও এটাকে দিলাম হচ্ছে A, এটাকে দিলাম B, দেখো এটা যদি B দিই তাহলে এটাও কি হচ্ছে B, কারণ মাঝখানে কোনো রোধের ইকুইপমেন্ট নাই, তাহলে এটাও AB এটাও AB, তাহলে এই দুটো রোধ কিভাবে রয়েছে, এই দুটো রোধ রয়েছে হচ্ছে প্যারালাল। এই দুটো রোধ কিভাবে রয়েছে, RS2 এবং R5 সমান্তরালে রয়েছে, RS2 ও R5 সমান্তরালে, সেক্ষেত্রে তুলরোধ RP2 হলে, তুলরোধ যদি RP2 হয় (1/RP2) সমান হচ্ছে 1/RS2 প্লাস 1/R5। তাহলে এখান থেকে তোমরা RP2 বের করবা, বুঝতে পারছো, এখান থেকে তোমরা RP2 বের করবা। তাহলে RP2 বের করলা, তাহলে RP2 আমার এখানে মুছে গিয়েছে, আমি নিজেও বলে গেছি এখানে কি ছিল, RP2 বের করবা। RP2 বের করলে দেখো তার মানে এই দুটোকে সমান্তরাল করে RP2 পাচ্ছ, RP2 করে আবার এর সাথে কি আছে, শ্রেণীতে আছে, আবার এর সাথে এটা সমান্তরালে আছে, আবার এর সাথে এটা শ্রেণীতে আছে, আবার এর সাথে এটা সমান্তরালে রয়েছে। এভাবে করে তোমরা এই জায়গাটা তুলরোধটা ক্যালকুলেশন করে কমপ্লিট করে আমাকে পাঠিয়ে দিবা, যদি ভুল হয় আমি এটাকে রিকভার করে দিব, তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে বুঝতে পেরেছো তোমরা, তাহলে কি পাচ্ছ, এখান থেকে RP2 বের করবা RS2 মান বসিয়ে, তাহলে এটা মানে কি, এটা কিভাবে আছে, এই দুটোকে কম্বাইন করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে RP2। এই RP2 এবং R6 কিভাবে, শ্রেণীতে, তার মানে এই দুটো যোগ, এই দুটোকে যোগ করবা, যোগ করে যেটা পাবা সেটা হচ্ছে RS3, সেটা হচ্ছে RS3। সে RS3 আর এটা কিভাবে আছে, RS3 আর এটা আছে কিভাবে, সমান্তরালে, RS3 এবং এটা কিভাবে আছে, সমান্তরালে রয়েছে, সেখান থেকে তুমি পাবা হচ্ছে RP3 আর এটা কিভাবে রয়েছে, শ্রেণীতে রয়েছে, সেটা পাবা RS4, সেখান থেকে তুমি আবার এই দুটা সমান্তরাল রয়েছে, সেখান থেকে তুমি পাচ্ছ আর, অর্থাৎ তুলরোধ
1/RP5 তুল্যরোধ পেয়ে যাচ্ছ। ঠিক আছে স্যার? তাহলে এই সার্কিটের আমার তুল্যরোধ পাওয়া। যদি এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া থাকতো তাহলে এই জায়গাটা তুমি কারেন্টটাও বের করতে পারতো। যদি এই জায়গাটা একটা ভোল্টেজ সোর্স দেওয়া থাকতো তাহলে তুমি এই জায়গাটা তড়িৎ প্রবাহটাও বের করতে পারতা। ঠিক আছে? ওকে, দেখো আমরা এখন দেখবো, আমরা শ্রেণী সমান্তরাল সন্নিবেশ দেখলাম। এখন দেখবো বিদ্যুৎ প্রবাহের ফলে তাপীয় ক্রিয়া। আমরা এই অধ্যায়ের প্রথম অংশের দিকে এটা স্কিপ হয়ে গিয়েছিল, এটা দেখাবো। এরপর আমরা কার্সফ লটা দেখাবো। কার্সফ লটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। যাও, তো জুলের আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। যেমন বৈদ্যুতিক হিটার, আমরা জানি এটা হিউজ একটা তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই হিটারে এই যে তাপ উৎপন্ন হচ্ছে, দেখবা তড়িৎ প্রবাহের মান যত বাড়াই দিই তত তাপের মান বাড়ে। যত সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করি তত বেশি তাপ উৎপন্ন হয়। যত বেশি বাধা দিই বা রোধ যুক্ত করি তত বেশি তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে এটা ব্যাখ্যা করেন হচ্ছে 1841 সালে ইংরেজ বিজ্ঞানী A.P. জুল। আমি আবার বলি যে এই যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে তাপ উৎপন্ন হয় এটা ব্যাখ্যা করেন 1841 সালে ইংরেজ বিজ্ঞানী জুল। তাহলে জুল কত সালে ব্যাখ্যা করেন? 1841 সালে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের সূত্রগুলো ব্যাখ্যা করেন। বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের সূত্রগুলো ব্যাখ্যা করেন কত সালে? 1841 সালে। বুঝতে পেরেছ? এখানে জুল এই বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় এই তাপটা জুল তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে দেখান। সেটা হচ্ছে জুলের তিনটি সূত্র রয়েছে। প্রথম সূত্র, জুলের সূত্র তিনটি। এখানে বিদ্যুৎ প্রবাহের তাপের উপরে, বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের উপর জুলের তিনটা সূত্র রয়েছে। প্রথম সূত্র হচ্ছে প্রবাহের সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে সময়ের সূত্র, আর তৃতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। দেখো, তাহলে আমি আবারও বলি, বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই তাপের উপর বিজ্ঞানী জুল কয়টা সূত্র প্রদান করেন? বিজ্ঞানী জুল তিনটা সূত্র প্রদান করেন। কত সালে? 1841 সালে। জুলের পুরো নাম কি? J.P. জুল। কোন সে বিজ্ঞানী? ইংরেজি। দেখো, তাহলে 1841 সালে ইংরেজ বিজ্ঞানী J.P. জুল বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় এই তাপের উপরে তিনটি সূত্র প্রদান করেন। একটা হচ্ছে প্রথম সূত্র প্রবাহের সূত্র, দ্বিতীয় সূত্র সময়ের সূত্র, তৃতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র। তাহলে দেখো, তাহলে প্রবাহের সূত্র, সময়ের সূত্র এবং রোধের সূত্র। এখন দেখো প্রবাহের সূত্র। আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে ওই পরিবাহীতে তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সময়ের বর্গের মানে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আমি আবারও বলি, বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। তাহলে এক নম্বর সূত্র, বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। আমি দেখো, তোমরা ভিডিওটাকে সোনালি দেখবা। বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। যখন রোধ এবং সময়টা স্থির থাকবে, রোধ এবং সময়টা স্থির থাকলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এটাকে সমীকরণ দিয়ে দিলাম 1। এরপরে সময়ের সূত্র। দেখো, যখন সময়ের সূত্র লিখবো তখন তড়িৎ প্রবাহ এবং রোধ যদি স্থির থাকে, তড়িৎ প্রবাহ এবং রোধ যদি স্থির থাকে তাহলে যত সময় ধরে দেখবা বৈদ্যুতিক হিটারে যত সময় ধরে তুমি তাপ দিতে থাকবা বা কারেন্টের লাইন দিয়ে দেখবা পানিটা তত বেশি গরম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সময়ের সূত্র হচ্ছে H ভেরিয়াস হচ্ছে T। সময়ের সূত্র হচ্ছে H ভেরিয়াস T। তাহলে সেক্ষেত্রে এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। এটাকে এভাবে লেখা যায়, বা H সমান হচ্ছে KT বা H/T ইকুয়াল টু হচ্ছে K। একাধিক ক্ষেত্রে H1/T1 ইকুয়াল টু H2/T2। আমরা সমান H3/T3 সমান H4/T4 সমান H5/T5। যদি বলা হয় 5 সেকেন্ডে 20 জুল তাপ উৎপন্ন হলে 10 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে এটা আমি আবারও বলি, 5 সেকেন্ডে 20 জুল তাপ উৎপন্ন হলে 10 সেকেন্ডে কতটুকু তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে H1/T1 ইকুয়াল টু H2/T2 দিয়ে করব। সময়ের সূত্র।
তাহলে দেখো, তাহলে এটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র, যে h1/t1 = h2/t2। দেখো আবার আবার ঠিক একইভাবে দেখো এই জায়গাটা আমরা কিন্তু দেখাতে পারি, এই জায়গার ক্ষেত্রেও দেখানো যায়, এই জায়গার ক্ষেত্রে দেখানো যায় যে h = k I স্কয়ার বা h/i² = k। তার মানে একাধিক ক্ষেত্রে h1/i1² = h2/i2² = h3/i3, সূত্রটা দিয়ে যতগুলো হবে ততগুলো। তারপরে আমরা ম্যাথের জন্য বলতে পারি h1/i1² = h2/i2²। দেখো তাহলে h1/i1² হচ্ছে h2/i2²। এটা কিন্তু স্কোয়ার স্যার, আমি বারবার ক্যামেরার পিছনে গিয়ে আমার দেখতে হচ্ছে বা ভিডিওটা হচ্ছে কিনা। h1/i1² হচ্ছে h2/i2²। তাহলে আমরা আবারও বলি, প্রবাহের সূত্রটা হচ্ছে H ভেরিজিয়াস, অর্থাৎ প্রবাহের ফলে কতটুকু তাপ উৎপন্ন হবে, সেক্ষেত্রে উৎপন্ন তাপ H ভেরিজিয়াস হচ্ছে I² বা H = k/i² বা h/i² k। একাধিক ক্ষেত্রে h1/i1² = h2/i2² h3/i3²। ম্যাথমেটিক্সের জন্য h1/i1² হচ্ছে h2/i2²। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যদি 20 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা আমরা এটা দিয়ে করবো। আমি আবারও বলি, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যদি 20 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কতটুকু তাপ উৎপন্ন হবে, তাহলে সেটা আমরা এই ফর্মুলাতে বের করব। যাই হোক, এরপরে ব্লু কালারের পেনটা, এর পরের অংশটা, এরপরে হচ্ছে রোধের সূত্র। রোধ মানে হচ্ছে, আমরা জানি রোধ মানে হচ্ছে বাধা। একটা জায়গায় বাধার পরিমাণটা যত বেশি হয়, ওই জায়গাটায় তত বেশি তাপ উৎপন্ন হয়। বাধার পরিমাণটা যত বেশি, তত বেশি তাপ উৎপন্ন হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ H ভেরিজিয়াস হচ্ছে রোধ, অর্থাৎ বাধা যত বেশি, উৎপন্ন তাপ তত বেশি। এটাকে দিলাম সমীকরণ 3। তার মানে আমরা বলতে পারি H = k R। H = হচ্ছে k R। তার মানে এখান থেকে বলা যায়, এটাকে স্পষ্ট করে দিই, বা H/R = হচ্ছে k। কেটা হচ্ছে ধ্রুবক, সুতরাং লেখা যায় h1/r1 = হচ্ছে h2/r2। এটা খেয়াল করবা, h1/r1 = h2/r2 = হচ্ছে h3/r3। বুঝতে পেরেছো? তাহলে আমি আবারও বলি, h1/r1 = h2/r2 হচ্ছে h3/r3 h4/r4। ম্যাট্রিক্সের জন্য h1/r1 = হচ্ছে h2/r2। যাও, এখন দেখো সমীকরণ 1, 2, 3 কে যদি সমন্বয় করি, সমীকরণ 1, 2, 3 কে সমন্বয় করে পাওয়া যায়, সমীকরণ 1, 2, 3 কে সমন্বয় করে পাই H ভেরিজিয়াস I²RT। দেখো 1, 2, 3 কে যদি প্যারালাল করি, তাহলে আমাদের চলে আসবে এটা। কারণ 1 নম্বর সমীকরণে ছিল H ভেরিজিয়াস I², 2 নম্বর সমীকরণে ছিল H ভেরিজিয়াস T এবং 3 নম্বর সমীকরণে ছিল H ভেরিজিয়াস R। তার মানে H ভেরিজিয়াস I²RT বা H = k I²RT। k একটি সমানুপাতিক ধ্রুবক। জুল স্কেলে আমরা জানি তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির একক জুল। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির আদর্শ একক হচ্ছে জুল। জুল স্কেলে k = হচ্ছে 1। জুল স্কেলে k = কত? 1। সুতরাং H = হচ্ছে 1 I²RT বা H = হচ্ছে I²RT। তার মানে H = কত? I²RT। H = কত? I²RT। তার মানে জুল স্কেলে k = k একটি সমানুপাতিক ধ্রুবক। জুল স্কেলে k = হচ্ছে 1। তার মানে অর্থাৎ H = হচ্ছে 1 ইন্টু, 1টা বুঝতে হয়তো তোমাদের কষ্ট হচ্ছে, 1 ইন্টু I²RT বা H = হচ্ছে I²RT। যাই হোক, এবার আমরা জানি শক্তির আরেকটা একক আছে। শক্তির আরেকটা একক কি আছে স্যার? শক্তির আরেকটা একক আছে হচ্ছে ক্যালোরি, তাই না? শক্তির আরেকটা একক হচ্ছে ক্যালোরি। তাহলে ক্যালোরি স্কেলে k
ইজিক্যাল টু হচ্ছে 1/j। তাহলে সেক্ষেত্রে এই সমান হচ্ছে 1/j I² আর টি। স্যার তোমাদের মনে আছে যে 1 ক্যালোরি মানে কি 4.2 জুল। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, তার মানে 1 জুল। সুতরাং 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান হচ্ছে 1/4.2 ক্যালোরি, তার মানে হচ্ছে 0.24 ক্যালোরি। বুঝতে পেরেছো? তাহলে কত হচ্ছে 1/4.2 অর্থাৎ 0.24 ক্যালোরি। সেক্ষেত্রে এই সিগন্যালটি এরকম লেখা যায় 0.24 I² RT। সেক্ষেত্রে ধ্রুবকটা 0.24 লেখা যায়। যদি ক্যালোরি স্কেলে বলি, জুল স্কেলে যে কে ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে সেখানে 1 জুল, তাহলে 1 জুল মানে কত ক্যালোরি? যদি ক্যালোরি স্কেলে শক্তিটা প্রকাশ করতে চাই তাহলে তোমরা নিজেরাই ইমাজিন করো যে 1 জুল মানে কত ক্যালোরি। 1 জুল মানে কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এই সমান ধ্রুবকটা কি বলবো? ধ্রুবকটা যখন 1 জুল না বলে 0.24 ক্যালোরি বলবো। আমি আবারও বলি, জুল স্কেলে কে ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 1 জুল, তাহলে 1 জুল ইকুয়াল টু কত ক্যালোরি? যদি ক্যালোরি স্কেল প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। তাহলে 1 জুল মানে কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। 1 জুল মানে 0.24 ক্যালোরি। তার মানে বলা যায় যে 0.24 I² RT ক্যালোরি, এটাকে বলা যায় যে 1/j মান 4.2 দিয়ে দিবা ক্যালোরি স্কেলে। যে ক্যালোরি স্কেলে যে মান 4.2 দিয়ে দিবা, তাতে হয়ে যাবে। ঠিক আছে স্যার? ওকে, হয়তো বুঝলা, না বুঝলে আমাকে ফোন দিবা বা আমার কমেন্ট বক্সে জানাবা যে স্যার এটাকে বুঝি নাই। তাহলে দেখো, তাহলে আমরা শক্তির আদর্শ একক জুল। সেক্ষেত্রে আমরা জুল এককে এই বিষয়টা ফাইন্ড আউট করবো। তাহলে আমরা পেলাম হচ্ছে কত? H ইকুয়াল টু হচ্ছে I² RT। H ইকুয়াল টু হচ্ছে I² RT। স্যার তোমরা এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, এই উৎপন্ন তাপটা যদি পানির উপরে দাও, বিদ্যুৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপটা যদি পানির উপরে দাও, সেক্ষেত্রে আমরা 9 থাকতে পড়েছিলাম তাপ Q ইকুয়াল টু ms ডেল থিটা। পড়েছিলাম না স্যার? তাপ Q ইকুয়াল টু হচ্ছে ms ডেল থিটা। দেখো, তো 9 থাকতে আমরা পড়েছিলাম তাপ Q ইকুয়াল টু হচ্ছে ms ডেল থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েটে এটাকে Q দ্বারা প্রকাশ না করে ইন্টারমিডিয়েটে এটাকে প্রকাশ করছি হচ্ছে আমরা H দ্বারা। তাহলে H ইকুয়াল টু কি লিখবো? ms ডেল থিটা। যেখানে 9 আমরা প্রকাশ করছিলাম Q দ্বারা, এখন ইন্টারমিডিয়েটে তাপটা হিটের জন্য H ইকুয়াল টু হচ্ছে ms ডেল থিটা। H টা কি ছিল? আপেক্ষিক তাপ। তার মানে আমরা কিন্তু ইচ্ছা করে লিখতে পারি ms ডেল থিটা। ms ডেল থিটা সমান কিন্তু I² RT, এটাও লিখতে পারি আমরা। ms ডেল থিটা ইকুয়াল টু I² RT। আবার বরফ গলনের ক্ষেত্রে বরফ গলনের তাপ H ইকুয়াল টু কত? mLF না? মনে আছে তোমাদের? H ইকুয়াল টু mLF। সেক্ষেত্রে আমরা লিখতে পারি mLF সমান I² RT। mLF সমান I² RT। বাষ্পীভবনের ক্ষেত্রে কি লিখতে পারি? বাষ্পীভবনের ক্ষেত্রে mLV সমান I² RT। তাহলে বরফ গলনের জন্য mLF সমান হচ্ছে I² RT, কারণ সেক্ষেত্রে তাপটাকে আমরা বুঝি হচ্ছে mLF দ্বারা। বাষ্পীভবনের জন্য তাপটা mLV ইকুয়াল টু I² RT। তোমরা পড়েছিলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বাষ্পে রূপান্তর করতে কতটুকু তাপের দরকার। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে বাষ্পে রূপান্তর করতে কতটুকু তাপের দরকার। সেক্ষেত্রে তাপ Q ইকুয়াল টু হচ্ছে mLV, তার মানে mLV ইকুয়াল টু হচ্ছে I² RT। বরফ গলনের ক্ষেত্রে mLF ইকুয়াল টু I² RT, কারণ বরফ গলনের তাপ H ইকুয়াল টু হচ্ছে mLF। তোমরা জানো যে LF এর মান কত? LF এর মান হচ্ছে LF এর মান হচ্ছে 3,36,000 জুল পার কেজি। আর LB মান হচ্ছে 22,68,000 জুল পার কেজি। এটা হচ্ছে বাষ্প ইসের জন্য। আর যদি বলে যে তাপমাত্রার পরিবর্তন যখন হচ্ছে, সেক্ষেত্রে ms ডেল থিটা ইকুয়াল টু I² RT। ms ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে I² RT। অর্থাৎ এটা হচ্ছে কারেন্ট তাপটা দিচ্ছে, সেই তাপটা কে নিচ্ছে? পানি নিচ্ছে। পানি কতটুকু তাপ নিচ্ছে? H ইকুয়াল টু ms ডেল থিটা। তাহলে একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটা হোমওয়ার্ক হতে পারে এরকম যে 2 কেজি পানির মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ
10 ওহম রোধের মধ্যে 20 সেকেন্ড প্রবাহিত করলে কতটুকু তাপমাত্রা পানির বৃদ্ধি পাবে? দেখো আমাদের বলছে 2 কেজি পানির মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 20 সেকেন্ড প্রবাহিত করলে, দেখো 2 অ্যাম্পিয়ার তড়িৎ 10 ওহম রোধের মধ্যে 20 সেকেন্ড প্রবাহিত করলে কতটুকু তাপমাত্রা পানির বৃদ্ধি পাবে, মানে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, মানে লেখাটা একটু উলটপালট হয়ে গেছে, পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমি আবার বলি 2 কেজি পানির মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 10 ওহম রোধের মধ্যে 20 সেকেন্ড প্রবাহিত করলে কতটুকু তাপমাত্রা পানির বৃদ্ধি পাবে, বা পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে। যেমন দেখো বৈদ্যুতিক হিটারকে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট খায়, সেই কারেন্টটা আই, কত সময় ধরে তাপ দিচ্ছ সেটা হচ্ছে টি, বৈদ্যুতিক হিটারের একটা রোধ আছে, সেই রোধটা হচ্ছে আর। তাহলে এখানে আমরা এখানে কোন সূত্র বসাবা, যে এম এস ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে আই স্কয়ার আর টি। আইটা কত, দেখো আইটা কত 2 অ্যাম্পিয়ার, 10 ওহম রোধ, আর কত 10 ওহম, টাইম কত 20 সেকেন্ড। এবার বাম পাশে আছে ভর কত 2, এসটা কি পানির আপেক্ষিক তাপ, এসটা কি পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ তোমাদের জানা আছে, পানির আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু হচ্ছে 4200, এস ইকুয়াল টু কত 4200, তোমাকে বের করতে বলেছে ডেল থিটা কত। তাহলে সেক্ষেত্রে এম এস ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে আই স্কয়ার আর টি, এম এস ডেল থিটা ইকুয়াল টু কত আই স্কয়ার আর টি। আমি আবারও বলি এম এস ডেল থিটা ইকুয়াল টু আই স্কয়ার আর টি দিয়ে তুমি এটা সলভ করে ফেলবা। বুঝতে পেরেছো স্যার? তাহলে এখান থেকে ডেল থিটার মানটা বের হয়ে আসবে। বুঝা গেল? যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের আজকের লেকচারটা, এই পর্যন্ত থাকছিল। তো আমরা জুলের তাপের সূত্রটা দেখলাম, তাপের 3টা সূত্র দেখলাম, আমরা জুল এবং ক্যালোরি স্কেলের মধ্যে সম্পর্কটা দেখলাম, যে 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল। আমরা এর আগে শ্রেণী সমান্তরাল এবং সমান্তরাল সন্নিবেশের দুটো ম্যাথ দেখলাম। যাই হোক, যদি কোনোটা যদি বুঝতে সমস্যা হয় আমাকে ফোন বা মেসেজে জানাবা, বিশেষ করে তোমরা ফোন দিও, ফোন দিলে বেশি সুবিধা হবে, কারণ মেসেজে অনেক সময় ম্যাথমেটিক্সগুলো তোমাদেরকে বলে দিতে একটু মেসেঞ্জারে প্রবলেম হয়। ফোন দিলে আমি তোমাদেরকে হালকা হিন্ট দিলে তোমরা বুঝতে পারবা। তো এই আর কি। আর তোমরা যার জায়গা থেকে এটা খাতায় নোট করে তোমরা আমাকে একটু পাঠিয়ে দিবা। তোমরা যদি আজকের কাজটা আগামী দিনের জন্য রেখে দাও, তাহলে আগামী দিনের কাজটা কবে করবা এই জিনিসটা একটু খেয়াল করবা। অনেকে আমাকে বলছো যে স্যার এটা আজকে পারছি না, স্যার আগামী দিন দিই, স্যার আগামীকাল দিই। এই জিনিসটা করার দরকার নেই স্যার, রেগুলারের কাজটা রেগুলার করে ফেলো, কারণ এখন স্কুল নাই, কলেজ নাই কারোর, সারাটা টাইম বাসায় বসে থাকতে বোর হচ্ছ, তোমরাও বোর হচ্ছ, আমিও বোর হচ্ছি। তো এই জায়গাটা থেকে তোমরা যার জায়গা থেকে একটু স্টাডি করলে মনটাও ভালো থাকবে, কিছু কাজ করতে পারলে নিজেদেরও ভালো লাগবে। তো যাই হোক, তোমরা কাজটা থাকবে হচ্ছে আজকের লেকচারটা খাতায় নোট করে আমাকে একটু আগের দিনের মতো মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। তো আমি নিজেও অবাক হয়েছি যে তোমরা প্রায় 70 থেকে 75% স্টুডেন্ট পুরোপুরি অ্যাক্টিভ আছো। আমার নিজেরই খুব ভালো লেগেছে যে না, আমার মেয়েগুলো বড় হয়েছে বা আমার ছেলেগুলো বড় হয়েছে, যে তারা নিজেদের সুবিধাটা বুঝতে শিখেছে বা নিজেদের ভালো মন্দটা বুঝতে শিখেছে। এই যে 25% যারা অ্যাক্টিভ নাই, তারা একটু, তোমরা যারা অ্যাক্টিভ হয়েছে তারা একটু নক করে যাতে তারাও অ্যাক্টিভ হয়ে যায়, কারণ এই সময়টা যাতে একটু কাজে লাগায়, তা না হলে একদম তারা মনে করো যে একটা হঠাৎই কুয়ায় পড়ে যাবে, আর ওই কুয়া থেকে টেনে ওঠাটা খুব টাফ হবে। এখন পরিবেশ পরিস্থিতিটা খারাপ, আমরা সবাই দোয়া করছি যে আমাদের আগামী দিনগুলো যাতে সুন্দর হয়, আমরা যাতে এইভাবে গৃহবন্দী হয়ে না থাকি। কিন্তু গৃহবন্দী হয়ে থেকে যদি আমরা আমাদের কাজকর্মগুলোকেই স্থির রেখে দিই স্যার, তাহলে তো আমরা পিছিয়ে যাবো, কারণ সময়টা তো চলেই যাচ্ছে। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তাহলে তোমরা চেষ্টা করবা আজকে লেকচারটা আজকেই পাঠাই দেওয়ার, যদি না পারো কালকে সকালের ভিতরে আমাকে, সকাল 10টার ভিতরে আমাকে এটা আগের দিনের মতো আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়ে দিবা। আমি সেটা কারেকশন করে সবাইকে বলবো হয়েছে কিনা, বা যার যেটা প্রবলেম হয়েছে সেটা বলবো। বা কারো যদি মনে হয় যে স্যার এই জায়গাটা আর একবার একটু বললে ভালো হয়, তাহলে আমি সেটাও আবার বলবো। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।